ক্লাস 12 এর 3rd সেমেস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির ভিডিওর আজকে প্রথম ক্লাস। আজ আমরা পড়ব তোমাদের ভাষা অংশের প্রথম চ্যাপ্টার, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ভিডিওটা একটু বড় হবে এবং একটি ভিডিওতেই আমি সমস্ত চ্যাপ্টারটা আলোচনা করব এবং আমি বিশ্বাস রাখছি যে এই ভিডিওটা দেখার পর এই অংশ থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো আজ আমরা এই বিষয়টি আলোচনা করি। তো তোমরা জানো যে আমি বরাবরই টেক্সট বইটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করি, এই বইটাকে বেশি ইম্পর্টেন্স দিই। তো তোমরা অবশ্যই এই ক্লাস যখন দেখছো তো অবশ্যই তোমার টেক্সট বইটার সামনে রেখো এবং একটা পেন্সিল হাতে নিয়ে বসো। আমি মূল যে পয়েন্টগুলো বা যে মেইন জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বা যে জায়গাগুলি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তো চলো আজকের বিষয় আলোচনা করা যাক। তো দেখো, বলা হচ্ছে ভাষা বিজ্ঞান। তোমরা এতদিন পড়েছো ব্যাকরণ, কিন্তু ভাষা এর আগে ক্লাস 11 অবশ্য তোমরা ভাষা অংশটা পড়েছো, কিন্তু ভাষা বিজ্ঞান এই অংশটা, এই শব্দটা তোমাদের কাছে নতুন। যে বিজ্ঞান, তাহলে ভাষার সাথে বিজ্ঞান এই কথাটা কেন জড়িত হলো? দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের প্রথমেই বলা হয়েছে কি, যে ভাষা বিজ্ঞান কথাটির মধ্যে লুকিয়ে আছে এই বিষয়টির নির্দেশ। ভাষার বিজ্ঞানই হলো ভাষা বিজ্ঞান। তাহলে ভাষার বিজ্ঞান, তাহলে কি বলা হচ্ছে? ভাষা বিজ্ঞানই হচ্ছে ভাষা বিজ্ঞান। এবং মেইন পয়েন্ট যেটা, সেটা দেখো এখানে বলা হচ্ছে কি, যে ভাষার ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। এই জায়গাটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। যে ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা। এবং ভাষা বিজ্ঞান কিন্তু এই ভাষা বিজ্ঞান বিজ্ঞানের মতোই, বিজ্ঞানের যে অন্যান্য শাখা বা ব্রাঞ্চ সেটার মতো নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। দেখো, বিজ্ঞান বা সায়েন্সের মেইন বৈশিষ্ট্য কি, যে কোনো একটা জায়গায় তারা এই শাখাটি থেমে থাকে না, মানে প্রতিনিয়ত আপডেটেড হয়, নতুন নতুন কথা বা নতুন নতুন থিওরি আবিষ্কৃত হয়। একটা জায়গায় কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটাই যে চূড়ান্ত সেটা বলা যায় না, পরবর্তীকালে সেটা পরিবর্তিত হতে পারে। তো ভাষা বিজ্ঞানও কিন্তু বিজ্ঞানের মতো এরকম কি নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটা বিদ্যা। তাহলে ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি? ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা। এর দুটি বৈশিষ্ট্য পেলাম। কি? এই প্রথম হচ্ছে কি, এটি এই ভাষা বিজ্ঞান হলো বিজ্ঞানের অন্যান্য শাখার মতো নিত্য প্রগতিশীল। আর একটা বৈশিষ্ট্য কি? নিত্য সক্রিয় একটি বিদ্যা। আচ্ছা, কি বলা হচ্ছে? বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই তথ্যের আলোকে সংশোধন পরিমার্জন করছে, এবং ভাষা বিজ্ঞান একইভাবে কিন্তু এইভাবেই চরম সত্য আবিষ্কারের দিকে এগিয়ে চলেছে। আচ্ছা, আমরা বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য জানি, যে বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য হচ্ছে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যায়, অর্থাৎ একটা বিশেষ বিষয় থেকে একটা সাধারণীকরণের দিকে যায়। এবং এই যে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাওয়া, এই পদ্ধতিকে বলা হয় আরোহমূলক বা ইন্ডাকটিভ মেথড। দেখো, আমরা এ প্রসঙ্গে একটা বিষয় আলোচনা করতে পারি, সেই বিষয়টির প্রসঙ্গ উত্থাপন করতে পারি। যেমন তোমরা জানো, নিউটন যে গতিসূত্র আবিষ্কার করেছিলেন, তো তো তিনি কি দেখেছিলেন, যে আপেল গাছ থেকে একটা আপেল পড়ছে, সেটা দেখে তার মনে যে ভাবনা আসে, সেটাকে তিনি কি করলেন, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠা করলেন। সুতরাং একটা সাধারণ বিষয়, একটা পার্টিকুলার বিষয় থেকে একটা জেনারেলের দিকে কিন্তু তিনিও এগিয়ে গেলেন। তো এই জন্য কিন্তু এই বিষয়টিকে বলা হয় আরোহমূলক। তো বিজ্ঞানের এটা বৈশিষ্ট্য, যে এখানে একটা পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাওয়া হয়, তাই এই পদ্ধতি হচ্ছে আরোহমূলক। ভাষা বিজ্ঞানও কিন্তু এই আরোহমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে কি, যেমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যখন আমরা করি, তখন আমাদেরকে প্রথমে ডেটা কালেক্ট করতে হয় বা তথ্য সংগ্রহ করতে হয়। তারপর তার নথিভুক্তকরণ বা রেকর্ডিং করা হয়। তারপর অ্যানালিসিস করা হয়। তারপর তার যথাযথ বর্ণনা বা অবজেক্টিভ ডেসক্রিপশন করা হয়। এবং এই উপাদানগুলিকে বারবার বিশ্লেষণ করে যখন দেখা যায় একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকমের ফল বারবার আসছে, তারপর সেটাকে জেনারেলাইজ করা হয় বা সাধারণীকৃত করা হয়। এরপর আসে অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা। অর্থাৎ গবেষণা বা এই যে বৈজ্ঞানিক কাজকর্মের শুরুতে যেটা ভাবা হয়েছিল, যে হয়তো এরকম হতে পারে, যে নিউটন যেমন ভেবেছিলেন হয়তো পৃথিবীর একটা শক্তি রয়েছে। তো সেটাকে প্রমাণ করা বা সেই যে অনুমানটা করা হয়েছিল সেটা যথার্থ কিনা, সেই অনুমান খাড়া করার পালা শেষে, এবং শেষে এটাকে ভেরিফাই করতে হবে, এবং শেষ পর্যন্ত একটা ল তৈরি করা হবে। ভাষাবিজ্ঞানও ঠিক এইভাবেই চর্চা করা হয়। তাই ভাষার
এই চর্চাকে বলা হচ্ছে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। তাহলে আমরা কোন মেইন পয়েন্টগুলো পেলাম আরেকবার বলি। ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি? আচ্ছা, এর একটা বৈশিষ্ট্য এটি নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। আচ্ছা, এর বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞানের গতি বিশেষ থেকে সাধারণের দিকে এর পদ্ধতি আরোহমূলক। তো দেখো, ভাষা বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের প্রশ্ন দিতেই পারে এমসিকিউতে, যে এর মধ্যে কোনটি ভাষা বিজ্ঞানের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এর যে বিভিন্ন স্টেপগুলো কি কি? প্রথমে কি করতে হয়? ডেটা কালেকশন, এটা ১ নম্বর পয়েন্ট। তারপর কি? তার রেকর্ডিং বা নথিভুক্তিকরণ, যে ২ নম্বর পয়েন্ট। তারপর তার বিশ্লেষণ বা অ্যানালিসিস, ৩ নম্বর পয়েন্ট। তারপর তার যথাযথ বর্ণনা বা অবজেক্টিভ ডেসক্রিপশন, এটা ৪ নম্বর পয়েন্ট। তারপর কি হবে? যে আমরা সেটাকে সাধারণীকৃত করব, আ এবং এরপরে সাধারণীকৃত করা বা জেনারেলাইজ করা, সেটা হচ্ছে তোমার ৫ নম্বর পয়েন্ট। এরপর আসবে কি? অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা, এটা ৬ নম্বর পয়েন্ট। এবং শেষে সেটা ভেরিফাই করতে হবে, এটা ৭ নম্বর পয়েন্ট। এবং একদম শেষে আমরা কি করব? একটা লিঙ্গুইস্টিক ল তৈরি করব। এইভাবে স্টেপ বাই স্টেপ ভাষার বিজ্ঞানসম্মত চর্চা করা হয়। আচ্ছা, এরপর আমরা একটা বিশেষ বিষয় মনে রাখবো, যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ভাষাবিজ্ঞান কিন্তু মানুষের মুখের ভাষার চর্চা করে। তাহলে কি মনে রাখবো? যে ভাষাবিজ্ঞান কি করে? মানুষের মুখের ভাষার চর্চা করে। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। কেন লিখিত ভাষার চর্চা করে না? এটা মন্তব্য যুক্তিতে দিতেই পারে, যে লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনা আসে না। কেন আসে না? কারণ আমরা অনেকেই মনে করি যে লিখিত ভাষা আ বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা নয়। আসলে বিষয়টি এর বিপরীত। বলা হচ্ছে লক্ষ, লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কিভাবে হয়েছে? এ নিয়ে যদি সকলের মতামত এক নাও হয়, তবে আমরা জানি যে মানুষ কথা বলা শিখেছে অনেক আগে, কিন্তু লিপি আবিষ্কার হয়েছে অনেক পরে, বা মানুষ লিখতে শিখেছে অনেক পরে। তাই তো? বেশি হলেও ১০, ৫, ৬, ৭ হাজার বছর আগে মানুষ লিখতে আ শিখেছে। তাই মুখের ভাষাকে কখনো লিখন পদ্ধতি দ্বারা প্রকাশ করা যায় না। তাই কারণ লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে। আমরা লিখিত ভাষা বা আ ভাষা যখন লিখি, তার কিছু রেস্ট্রিকশন আমাদের মেনে চলতে হয়। যে কিছু ব্যাকরণ, কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হয়। কিন্তু আমরা কথা বলার সময় কি সবসময় ব্যাকরণ মেনে চলি? তা নয়। আচ্ছা, এ এটা হচ্ছে একটা কারণ। আরেকটা যে কারণ, যে কেন মৌখিক ভাষাকে গুরুত্ব দেয়, তার কথা হচ্ছে বহু সহস্র কোটি মানুষ মৌখিক ভাষা ব্যবহার করে। সেখানে কয়েক শতাংশ মানুষ মাত্র লিখতে জানে। তাই তো? তাই মুখের ভাষাকে ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মনে করেন। তাই ভাষাবিজ্ঞান হচ্ছে কি? সামগ্রিকভাবে ভাষার গঠন, প্রকৃতি প্রভৃতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চা। তাহলে ভাষাবিজ্ঞান কি? সামগ্রিকভাবে ভাষার, মানে ভাষার সামগ্রিকভাবে তার কি ভাষার? অবশ্যই মানুষের মুখের ভাষার। সেটার গঠন, তার প্রকৃতি, তার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চা। আর ভাষাবিজ্ঞান কখনো ১ টা ২ টা ভাষার কথা বলে না। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। যেকোনো ভাষা সম্পর্কে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞানে। সুতরাং আমরা এই জায়গাটায় যে পয়েন্টটাকে মনে রাখবো, সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান কেন লিখিত ভাষার পরিবর্তে মৌখিক ভাষার চর্চা করে। এই জায়গাটায় এই বিষয়টা মনে রাখবো। ১ম অংশে কি মনে রেখেছিলাম? ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি এবং ভাষাবিজ্ঞানকে কেন বলা হয় বিজ্ঞানসম্মত চর্চা, বা বিজ্ঞানের মতো কিভাবে স্টেপ বাই স্টেপ ভাষার বিজ্ঞানসম্মত চর্চা করা হয়। এরপর জানলাম মৌখিক ভাষার চর্চা কেন করা হয়। আচ্ছা, এরপর চলে আসবো ভাষাবিজ্ঞানের যে ৩ টি বহুল প্রচলিত শাখা, সেটি সম্পর্কে। যে বলা হচ্ছে যে ভাষাবিজ্ঞানের আলোচনা নানা রকম হতে পারে। কিন্তু এই জায়গাটা আমরা ভীষণ, ভীষণ, ভীষণ ভালোভাবে মনে রাখবো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই জায়গাটা। এই ৩ টি শাখা মানে আমরা খুব ভালো করে পড়বো। এই নামগুলো কখনোই ভুলে যেও না। বলা হচ্ছে ভাষাবিজ্ঞান যে বিভিন্ন শাখা রয়েছে, তার মধ্যে ৩ টি বহুল প্রচলিত শাখা কি, কি? ১ তুলনামূলক ভাষাবিজ্ঞান, ২ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং ৩ নম্বর হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এই ৩ টি ভাষাবিজ্ঞান সম্পর্কে আমরা খুব সহজভাবে জানব। আচ্ছা, আ বলা হচ্ছে যে এই যে তুলনামূলক ভাষাবিজ্ঞানের শুরুতে কি বলা হচ্ছে দেখো, যে এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স ১৭৮৬ খ্রিস্টাব্দে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সম্ভবত আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম। এবং অ্যা কিছু, কিছু প্রশ্ন আমি দিই। তোমরা যারা চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই উত্তর দাও। আর যারা ফলো করো না, একটু ফলো করো। আচ্ছা, আ তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করলেন? স্যার উইলিয়াম জেমস। কত খ্রিস্টাব্দের? ১৭৮৬ খ্রিস্টাব্দে। এবার উইলিয়াম জোন্স কয়েকটি ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। এই ভাষা কটার নাম অবশ্যই মনে রাখতে হবে। কি, কি? এই ভাষার নাম কি, কি?
সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এই ৪টি ভাষার মধ্যে তিনি প্রচুর মিল খুঁজে পেয়েছেন। কি, কি? সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি, ফরাসি না কিন্তু ফার্সি। এই ৪টি ভাষার মধ্যে তিনি প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে। একটি ঐক্যসূত্র আছে। কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। দেখো আমরা তুলনা কাদের মধ্যে করি? সাধারণত যাদের মধ্যে মিল আছে। তাহলে আ উইলিয়াম জোন্স লক্ষ্য করলেন যে উল্লেখিত ভাষাগুলির মধ্যে মিল রয়েছে এবং তিনি বললেন যে এগুলি একটি ভাষা, একটি মূল ভাষা থেকে উৎপন্ন লাভ করেছে। এবং জোন্সের পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। অর্থাৎ জোন্স যেটা ভেবেছিলেন সেটা সঠিক ভেবেছিলেন। কি বললেন তারা? যে সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথরের প্রমাণ নেই। তবে এই সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলির একটি মূল ভাষার কাঠামো কল্পনা করা যেতে পারে। এই ভাষার নাম হচ্ছে কি ইন্দো ইউরোপীয়। অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে এই ভাষাগুলির উৎপত্তি হয়েছে। এর পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর আ আ জুড়ে ইউরোপে এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষার চর্চা করা হয়। তবে এই যে একথা বলা যায় যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত এই তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার মান। এবার মেইন যে পয়েন্ট যে তুলনামূলক ভাষাবিজ্ঞানের যদি সংজ্ঞা বলতে হয় তাহলে কি বলবো? দেখো তোমাদের বইয়ে বলা আছে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি করে সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে নির্মাণ করে। কি করে? সমগোত্রজ অর্থাৎ গোত্র মানে কি? বংশ। মানে একই বংশ থেকে উৎপন্ন যে ভাষা সে ভাষাগুলির মধ্যে তুলনা করে, মিল খুঁজে দেখে। মিল বা অমিল খুঁজে দেখে এবং এইভাবে তার উৎস ভাষাকে যে কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে সেই উৎস ভাষাকে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে বা সেই সম্পর্কে কিছু একটা তথ্য বা ধারণা দেয়। এই হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চার সূত্রপাত করেন কে? স্যার উইলিয়াম জোন্স। কত খ্রিস্টাব্দে? ১৭৮৬ খ্রিস্টাব্দে। তিনি কি ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন? তিনি সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি এই ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন। আচ্ছা, এরপর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। দেখো ওই ইতিহাস কি করে? পুরাতনের চর্চা করে। পুরাতনের সাথে নতুনের মেলবন্ধন ঘটায়। তো এই যে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি করে? আমরা দেখেছিলাম বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু কি কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায়, কি কারণে এই কালগত রূপান্তর হয় সেটিও যদিও আলোচনা করে। আচ্ছা, আ এবার কি বলা হচ্ছে দেখো যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম নিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানে কিভাবে বিবর্তন হলো। আচ্ছা একটা উদাহরণ বলছি। তোমরা ক্লাস 11 এ বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে সেটা করেছো। আমার এই চ্যানেলেও ভিডিওটা দেওয়া আছে। তোমাদের 11 এর বইতেই ছিল। তো সেক্ষেত্রে আমরা পড়েছিলাম যে কিভাবে বিভিন্ন স্তর অতিক্রম করে বর্তমানের বাংলা ভাষা কিভাবে উৎপত্তি লাভ করলো। এটাই হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। যে একটা ভাষা শুরু থেকে কিভাবে বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। এটাই হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষা সংগঠনে দেখা যায় তার নির্দেশ করা এই ভাষাবিজ্ঞানের কাজ। যে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার কি বিবর্তন হলো এবং এই বিবর্তনের ফলে ভাষার গঠনে কি কোনো পার্থক্য দেখা দিল বা পরিবর্তন দেখা দিল এটাই এখানে নির্ণয় করা হয়। বিশেষ করে শব্দ ও শব্দ মধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ যাই হোক ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন ভাষার মধ্যে কিভাবে ক্রিয়া করে তাই নিয়ে আলোচনা করে। মূল কথা আমরা যেটা মেইন পয়েন্ট মনে রাখবো সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কি করে একটি প্রাচীন ভাষা থেকে বিভিন্ন স্তর অতিক্রম করে কিভাবে আধুনিক ভাষা বা বর্তমানে প্রচলিত ভাষাগুলি কিভাবে উৎপত্তি লাভ করেছে সে বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে তুলনামূলক আর ঐতিহাসিক আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছ। এরপর আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান যেটাকে ইংরেজিতে বলে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক। আচ্ছা, তো এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কিন্তু ইতিহাস নিয়ে আলোচনা করবে না, অতীত নিয়ে আলোচনা করে না, আবার তুলনামূলক ভাষাবিজ্ঞানের মতো তুলনাও করবে না। কি করে? এই পয়েন্টটা মনে রাখবে যে এটা সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে। অর্থাৎ বর্তমানে যে ভাষা প্রচলিত রয়েছে সেই ভাষার গঠন রীতি যেটা আমরা ব্যাকরণে করে থাকি সাধারণত। বা এরকমও হতে পারে একটা নির্দিষ্ট সময়ের ভাষা নিয়ে চর্চা করবে শুধুমাত্র সেই সময় নিয়ে। তার আগের রূপ কি ছিল, তার পরের রূপ কি ছিল সেটা আলোচনা করবে না। আলোচনা করবে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে।
আচ্ছা, এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কবে? বিংশ শতাব্দীর গোড়ার দিকে কোথায়? ইউরোপে, এবং পরবর্তীকালে কোথায়? মার্কিন দেশে। যে ভাষার অতীত নিদর্শন নেই অথবা যে ভাষার লিপি এখনো লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য কিন্তু বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব রয়েছে। এই শাখার প্রধান আলোচ্য বিষয় ৪টি। তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে আলোচ্য বিষয় ৪টি কি, কি? ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান আর ধ্বনিতত্ত্বকে একসাথেই দিয়েছে। যদিও ফোনেটিক্স প্রথমটাকে ইংরেজিতে বলে ফোনেটিক্স, দ্বিতীয়টাকে ফোনোলজি। তো এই ফোনেটিক্স ও ফোনোলজির মধ্যে একটু হলেও ডিফারেন্স রয়েছে। তো তোমাদের বই যেহেতু একটা এই দুটো বিষয়কে একসাথে বলা হয়েছে, তো তোমরা এটাই বলবে যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ৪টি প্রধান বিষয় হচ্ছে ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং কি শব্দার্থতত্ত্ব। সো এই ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব কি, এই প্রত্যেকটা বিষয় আমরা অবশ্যই আলোচনা করব। তো ধ্বনিতত্ত্বে কি করা হয়? একটি বিশেষ ভাষার ধ্বনিগুলি নিয়ে আলোচনা করা হয়। এবার রূপতত্ত্বে কি করা হয়? রূপতত্ত্ব হচ্ছে ধ্বনির পরবর্তী স্তর। আমরা জানি ধ্বনি লিখিত রূপ বর্ণ। আর রূপতত্ত্বে কি করা হয়? পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি। যেমন একটা বা দুটো ধ্বনি বসিয়ে আমরা কি করতে পারি? একটা শব্দ গঠন করতে পারি, যার একটা অর্থ হয়। সেই বিষয়টা এই রূপতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে বাক্যের সার্বিক আলোচনা, শব্দার্থতত্ত্বে শব্দের অর্থ পর্যালোচনা ইত্যাদি হয়। তাহলে এই হচ্ছে আহ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। আচ্ছা, এবার ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা। তো বলা হচ্ছে যে ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্যকে উন্মোচন করাই ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। এবার ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধানত দুটি দলে ভাগ করা হয়। তো এই ভাষাবিজ্ঞানীরা ভাষাবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছে। একটাকে বলা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান, আর একটাকে বলা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। এবার প্রধান ভাষাবিজ্ঞান, এখানে কি এখানে কি আলোচনা করা হয়? যেখানে ভাষার কেন্দ্রীয় চরিত্র, মানে সেই ভাষার স্ট্রাকচারটা কেমন হবে সেটা দেখা হয়, তার বিন্যাস, তার গঠন প্রণালী আলোচনা করা হয়। একে বলে প্রধান ভাষাবিজ্ঞান। আর দ্বিতীয়টা ফলিত বা অবদান বা প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কিত। যে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক কি আছে, বা ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যা চর্চা বা অন্যান্য সাবজেক্টের যে পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা, পারস্পরিক কোনো সম্পর্ক আছে কিনা, সেটাই এই ফলিত ভাষাবিজ্ঞানে আলোচনা করা হয়। এবার এই প্রধান যে ভাষাবিজ্ঞান, এই প্রধান ভাষাবিজ্ঞানের কয়েকটা স্তর রয়েছে। এখানে দেখো ছক করে বলে দেওয়া হয়েছে। এই ৫টি স্তর এই যে রয়েছে, ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব। দেখো এখানে আবার তোমাদের বইতে ওখানে প্রথমে যখন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কথা বলা হচ্ছিল, সেখানে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্বকে একসাথেই রেখেছে, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব। তোমাদের সেখানে বলেছি ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্বের মধ্যে একটু ডিফারেন্স হয়েছে। তো প্রধান ভাষাবিজ্ঞানের ৫টি অঙ্গ একদম ছোটস্থ করে ফেলিল। কি কি? ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আচ্ছা, একটা হচ্ছে কি ফোনোলজি, আর একটা ফোনেটিক্স। রূপতত্ত্বকে বলা হয় মরফোলজি, বাক্যতত্ত্বকে বলা হয় সিনট্যাক্স, শব্দার্থ তত্ত্বকে বলা হয় সেম্যান্টিক্স। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অংশ আমরা ভালোভাবে পড়ব, সহজভাবে পড়ব, এবং মনোযোগ দিয়ে দেখলে এই বিষয়টা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, ফলিত ভাষা বিজ্ঞান এটা অবশ্যই সমাজের সাথে ভাষার কি সম্পর্ক, অন্যান্য সাবজেক্টের সাথে কি ভাষার সম্পর্ক রয়েছে, থাকলে কিভাবে রয়েছে, সেই বিষয়টা ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। তো এই ফলিত ভাষা বিজ্ঞানের ভাগগুলি কি কি? সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান। এছাড়াও আরেকটা ভাগ তোমাদের বই আলোচিত হয়েছে, সেটি হচ্ছে অভিধান বিজ্ঞান। আচ্ছা, এই বিষয়টি তোমাদের এখানে বলা হয়েছে, এটা আমি আর পড়ছি না। আমরা এবার চলে যাই সরাসরি ফলিত ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন ভাগ, সেই ভাগ নিয়ে আলোচনায় চলে যাই। প্রথমে তোমাদের বই দেওয়া হয়েছে কি সমাজ ভাষা বিজ্ঞান। খুব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং খুব ঠান্ডা মাথায় আমরা ধীরে সুস্থে বিষয়টা বুঝবো। কি বলা হচ্ছে দেখো, সমাজ ভাষা বিজ্ঞান। সমাজের সাথে ভাষার তো একটা সম্পর্ক রয়েছে। আমরা সামাজিক জীব, আমরা মানুষের সামাজিক জীব। আমরা বাড়িতে ফ্যামিলিতে থাকি, আমরা কোনো একটা পাড়া বা গ্রামে বা এলাকায় থাকি, আমরা স্কুলে যাই, এগুলোই তো সমাজের এক একটা অংশ। তো সমাজ বিজ্ঞানে কি করা হয় দেখো, ভালো করে বুঝবে ভাষা কিভাবে সমাজে কাজ করে,
সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে? ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষা বিজ্ঞান। খুব একটা সহজ লাগলো না বিষয়টা, তাই তো? আচ্ছা, পরের অংশ পড়ি, দেখো। এক কথায় বলা যায়, সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। মানব সমাজের বাইরে ভাষার কোনো অস্তিত্ব নেই। দেখো, আমাদের সমাজে আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র, বিভিন্ন বর্ণ, আলাদা লিঙ্গ, আলাদা ধর্ম ইত্যাদি নানা ভেদ রয়েছে, বয়স ভেদ রয়েছে। এই সমস্ত কিছুর ভেদ বা পার্থক্যের ফলে কিন্তু ভাষারও পরিবর্তন হয়। আমি যেভাবে কথা বলবো, একটি ছেলের কথা বলার ধরন কিন্তু তাই হবে না। তোমরা যারা ছেলে তারা খেয়াল করে দেখবে, মেয়েদের কথা বলার ধরন তোমাদের থেকে একটু আলাদা। আবার মেয়েরা খেয়াল করবে ছেলেদের কথা বলার ধরন একটু আলাদা। দেখবে একজন টিচার যেভাবে কথা বলেন, একজন সবজিওয়ালা ঠিক সেভাবে কথা বলেন না। বা তোমরা খেয়াল করবে, একজন পলিটিশিয়ান তিনি যখন কোনো পলিটিক্যাল স্পিচ দিচ্ছেন তখন যেভাবে কথা বলেন, তিনি যখন বাড়িতে থাকেন, ফ্যামিলির সাথে টাইম পাস করেন, তখন তিনি সেভাবে কথা বলেন। তো এই যে বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী ভাষা বদলে যায়। কেন বদলে যায়? কিভাবে বদলায়? এই বিষয়টাই কিন্তু এই সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। আচ্ছা, সমাজ ভাষা বিজ্ঞানের ৩ টি ভাগ। কটি ভাগ? ৩ টি। কি বলা হচ্ছে? বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে ডেসক্রিপটিভ সোশিও লিঙ্গুইস্টিক। ২ নম্বর পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান, যাকে বলা হচ্ছে ডায়নামিক সোশিও লিঙ্গুইস্টিক্স। ৩ নম্বর প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা পড়ব। তো প্রথমে কি বলা হচ্ছে? বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। তো এই অংশটি কি করে? ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে। ভাষার বক্তা অর্থাৎ যিনি বলছেন, ভাষার বিশেষ রূপ, শ্রোতা, ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এসব প্রশ্নই বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের প্রধান বিবেচ্য। অর্থাৎ যিনি বলছেন তিনি কি ভাষা বলছেন, কেন বলছেন, কাকে বলছেন, এই সমস্ত বিষয় কিন্তু বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। এরপর কি বলা হচ্ছে, দেখো, কোনো ভাষার চরিত্র নির্ভর করে ৩টি বিষয়ের উপর। তোমাদের বইয়ে তাই বলা হচ্ছে। কি বিষয়? বক্তা, যাকে বলা হচ্ছে সেন্ডার, শ্রোতা বা রিসিভার এবং উপলক্ষ বা সেটিং। তাহলে কি? সেন্ডার, রিসিভার এবং সেটিং এর উপর। এই ৩টে জিনিসের ওপর কিন্তু কোনো ভাষার চরিত্র নির্ভর করে। তাহলে এই আমরা প্রথমে কি জানবো? আমরা প্রথমে জানবো বক্তার পরিচয়। যে যিনি বলছেন তার পরিচয় তো জানতে হবে। তার তিনি কোন পেশার মানুষ, তিনি পুরুষ নাকি নারী, কোন স্তরের মানুষ, এমনকি কোন সম্প্রদায়ের মানুষ, তার উপর ডিপেন্ড করে কিন্তু তিনি কিভাবে কথা বলবেন। এরপর আসবে শ্রোতার বা রিসিভারের সামাজিক পরিচয়। যে আমরা তো সবার সাথে একভাবে কথা বলি না। আমরা গুরুজনদের সাথে যেভাবে কথা বলি, সমবয়সী বা যারা বয়সে ছোট বা বয়োকনিষ্ঠ তাদের সাথে অন্যভাবে কথা বলি। এজন্যই তো কাউকে আমরা আপনি বলি, কাউকে তুমি বলি, কাউকে তুই বলি। আবার পরিবারের গুরুজনদের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, নিশ্চয়ই স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সময় সঙ্গে কথা বলার সময় একইভাবে কথা বলি না। তো এখানেই ভাষার উপর শ্রোতার সামাজিক ভূমিকার প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে বক্তা এবং শ্রোতার অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের সামাজিক পরিচয় কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলে। আচ্ছা, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ৩য় মাত্রা কি? উপলক্ষ্য বা সেটিং। এই উপলক্ষ্য বা সেটিং এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যে আমরা কেন কথা বলছি? সেটি হচ্ছে উপলক্ষ্য। পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা পাল্টে যায়। এই বিষয়টি ধরা পড়ে এই অংশে আলোচনা। যেমন সভা সমিতির ভাষা, শ্রেণীকক্ষের ভাষা, ঝগড়ার ভাষা, আইনের ভাষা, খবরের কাগজের ভাষা, প্রত্যেকটি ভাষার ধরন আলাদা। তো আবার উপভাষা কি বলা আছে, দেখো, উপভাষা অঞ্চলে বাঙালির ছাত্ররা স্কুলে মান্য বাংলা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতে কথা বলে। সুতরাং কোথায় কথা বলা হচ্ছে এটি ভাষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যে আমরা কোথায় কথা বলছি, কি বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়টাই হচ্ছে উপলক্ষ বা সেটিং। আচ্ছা, এবার এই যে উপলক্ষ বা উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষা বদলে দেওয়া হচ্ছে, সমাজ ভাষা বিজ্ঞানী একে বলছেন রেজিস্টার। কথার কথা, আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি, সেই সময় আমার মা আমাকে ফোন করলেন, তাহলে আমার কথা বলার ধরন পাল্টে যাবে। তাহলে এই যে বন্ধুদের সাথে কথা বলে, এটা একটা উপলক্ষ বা সেটিং, তাই তো? এবার আরেক যখন মা ফোন করলেন, সেটা একটা উপলক্ষ বা সেটিং। এই যে বদলে গেল, সুইচ করে নিলাম, এটাই হচ্ছে রেজিস্টার। যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল, এটাকে বলা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, এরপর তাহলে রেজিস্টার বিষয়টা আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এরপর আছে কোড। কি বলা হচ্ছে, দেখো,
কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে রীতি ব্যবহার করে, বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে পোর্ট। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বলার ধরন কিন্তু আলাদা। সবার একটা নিজস্ব একটা রীতি রয়েছে। এটাই হচ্ছে কোড। এবার এই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, সেই প্রক্রিয়াটিকে বলা হয় কোড সুইচিং। যে সেটাকে যদি কখনো বদলে নেওয়া হয়, সেটাই হচ্ছে কোড সুইচিং। তাহলে আমরা আহ সমাজ ভাষা বিজ্ঞানের প্রথম ভাগ পড়লাম বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। এরপরে রয়েছে সচল বা পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। এই বিষয়টা কি করে, মূলত ইতিহাসের দিক থেকে দেখে। কি দেখে? যে একটা কোনো বিশেষ সমাজে ভাষার উদ্ভব, বিবর্তন বা এই সংকোচন বিস্তার হলো কিনা সেই বিষয়টি নিয়ে কাজ করে। তো আমরা এটা 11 পড়েছিলাম যে এই যে বাইলিঙ্গুয়ালিজম বা ক্রেওল পিজিনের কথা, মিশ্র ভাষা, সে বিষয়টা এখানে আলোচনা করা হয়। ফলে হচ্ছে ধরা যাক একটা বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ আর একটা ভাষাগোষ্ঠীর মানুষের সংস্পর্শে এলেন। তখন দেখা যায় যে এই দুই ভাষার প্রভাব দুই ভাষার মধ্যে চলে আসছে। আবার কখনো দেখা যায় এই দুটি ভাষা সমান্তরালভাবে চলছে। বা আবার এরকমও হয় যে একটি ভাষা থেকে গেল, অন্য ভাষাটার প্রভাব নিয়ে থেকে গেল, কিন্তু আরেকটি ভাষা এক্কেবারে হারিয়ে গেল। তাহলে এক্ষেত্রে প্রথম ভাষাটিকে আমরা বলবো দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম, অর্থাৎ দুটো ভাষা একসঙ্গে রয়েছে। দ্বিতীয়টির ক্ষেত্রে এসে যায় ভাষার সংরক্ষণ বা মেইনটেনেন্স, যে একটা থেকে গেল আর একটা হারিয়ে গেল। এক্ষেত্রে ক্রেওল বা পিজিন এই ধরনের মিশ্র ভাষার সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে সমাজ ভাষা বিজ্ঞানের আরেকটি ভাগ হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশ্যাল লিঙ্গুইস্টিক। এটির কাজ কি? এটি কি করে, মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা শেখানোর পদ্ধতি এর উদ্ভাবন করে, অনুবাদ নীতি ঠিক করে, লিপি প্রণালী উদ্ভাবন করে, পরিমার্জনা ও সংশোধন করে, বানান সংশোধন করে ইত্যাদি বিষয় কিন্তু নিয়ে কাজ করে থাকে। এরপর আমরা পড়ব মনোভাষা বিজ্ঞান। তো বলা হচ্ছে কি, দেখো, ভাষা যেহেতু মনের ভাব প্রকাশ মাত্র, আমরা তো বাংলা ভাষা প্রবন্ধটিতে পড়েছি। আচ্ছা, আমাদের মনে আগে ভাবের উদয় হয়, সেই ভাবকে প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। সুতরাং ভাষার সঙ্গে কিন্তু মনের যোগ নিবিড়। মনস্তত্ত্ব মানুষের গঠন, মানুষের মনের গঠন ও মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আবার অন্যদিকে ভাষা সেই মানসিক প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ। তাহলে মনস্তত্ত্ব বা সাইকোলজি কি করে, মানুষের মনের গঠন কি, কিভাবে মানসিক প্রক্রিয়াটি কাজ করে সেটা নিয়ে আলোচনা করে। আর সেই মানসিক প্রক্রিয়াকে বহিঃপ্রকাশ করি আমরা কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। তাই মনোভাষা বিজ্ঞানীরা ভাষা ও মনের সম্পর্ক নিয়ে গবেষণা করে থাকে। এই মনোভাষা বিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেয় কিসের ক্ষেত্রে? এটি শিশুর ভাষার ক্ষেত্রে। কিভাবে তার কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে। একটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা এখন খেয়াল করে দেখবে যে এই মানে এখন কি করা হয়, প্রত্যেকটা বাচ্চা ছোট থেকেই ফোনে অ্যাডিক্টেড হয়ে করে। এক্ষেত্রে বাবা মায়ের কিছুটা প্রভাব আছে, আবার তারা বাধ্য হয়েও দিয়ে থাকেন যে ফোন এত দেওয়া হয়, তাদের সাথে কথা না বলে অনেক বাচ্চার এখন সমস্যা হয়, তার কথা বলতে সমস্যা হয়, যে তার নির্দিষ্ট বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কথা বলতে শেখে না। এজন্য প্রচুর বাচ্চাকে কিন্তু স্পিচ থেরাপি করা হয়। তো ভাষা শেখারও কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে। সবাই, পৃথিবীর সমস্ত শিশু একই সময়ে, একইভাবে, একই প্রক্রিয়াতে ভাষা শেখে। এই বিষয়টি দেখো যে কি বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা নোম চমস্কির কথা পড়ব। যে মানুষ কিভাবে ভাষা শেখে, এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা হয়েছে। তো প্রথমে মনে করা হতো যে মানুষ একটা ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। যে ছোটবেলা থেকে সে কথা শুনতে সেটাকে কপি করতে করতে শেখে। এবার নোম চমস্কি একজন বিখ্যাত ভাষাবিদ, তিনি এই তথ্য থেকে সরে এলো। তিনি কি বললেন? তিনি বললেন যে মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। তার মস্তিষ্কে রয়েছে সেই সামর্থ্যের কেন্দ্র। তিনি মানুষের মস্তিষ্ককে কি বললেন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কি বললেন? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, বা সেটাকে কি বললেন? ল্যাড। এবার এই ল্যাড, এর প্রথমে তো বললেন ডিভাইস, পরে অবশ্যই ল্যাড এর ডিভাইস বা যন্ত্র কথাটি তুলে দিয়ে সেটাকে সিস্টেম বললেন। অর্থাৎ প্রথমে বলেছিলেন কি ল্যাড, তারপরে সেটাকে কি বললেন? ল্যাস। প্রথমে ছিল ল্যাড, শেষে হলো ল্যাস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। আর তিনি কি বললেন যে মানুষের মস্তিষ্কে একটা প্রি প্রোগ্রামড অবস্থায় আছে। তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে একটা ব্যাকরণ, যেটাকে সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলা হয়। যে একটা ঠিক যেমন কম্পিউটারে যেমন প্রি প্রোগ্রামড যে বিষয় দেওয়া থাকে, সেইভাবে সেটা কাজ করে, সফটওয়্যার থাকে। তো এই যে এরকম ভাবে মানুষের মস্তিষ্কে এরকম ইউনিভার্সাল ব্যাকরণ রয়েছে।
এবং এই যে ল্যাড বা ল্যাস রয়েছে এর মাধ্যমে কিন্তু যে মানুষেরা ধীরে ধীরে তার পরিবেশ থেকে শুনে অনুকরণের মাধ্যমে সৃষ্টিশীলতার একটা ভান্ডারে পৌঁছায়। প্রথমে শুনতে শেখে, তারপর সে নিজেই সৃষ্টিশীল ভাষা সৃষ্টি করে, ভালো কথা বলে, লেখক হয়। এভাবে কিন্তু তার ভাষা শেখার যে উম উম ভাষা শেখার যে এ প্রক্রিয়া সেটা কিন্তু এগিয়ে চলে। তাহলে ভাষা বিজ্ঞান শুধু ভাষা শিক্ষার দিকে আলোচনা করে না। কারো যদি কোনো সমস্যা হয়, কথা বলার সমস্যা, সেই সমস্যাগুলি নিয়েও কিন্তু আলোচনা করে। যেমন ভাষাগত পশ্চাৎপদ বা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার যেটা আমি বললাম যে কথা বলতে অসুবিধা, সেক্ষেত্রে তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয় এখন। কারো স্মৃতির অবনতি, এই ধরনের বিষয়গুলি নিয়েও আলোচনা করে। আচ্ছা, এরপর স্নায়ু ভাষাবিজ্ঞান। তো আমাদের যে নার্ভ সিস্টেম তার সাথেও কিন্তু ভাষার সমস্যা রয়েছে। যে আমাদের এই মানব মস্তিষ্কের সাথে ভাষা ব্যবহারগত সমস্যা, এই বিষয়টা কিন্তু রয়েছে। যে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশের দায়িত্ব রয়েছে। যেটা আমাদেরকে ভাষাগত দক্ষতার যে বিষয়ে আমাদেরকে সাহায্য করে। তো এই যে স্নায়ু ভাষাবিজ্ঞান এখানে কি করা হয়? মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষা প্রয়োগ করে এটা বুঝতে সাহায্য করে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তি বা টেকনোলজি। এখানে একটা বিষয় বলা হচ্ছে যে ফাংশনাল নিউরো ইমেজিং ব্যবহারিক স্নায়ু চিত্রণ। এটাকে বলা হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি, পেট। এই ফুল ফর্মটা মনে রাখবে, বা ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এফএমআরআই। এর মাধ্যমে এই জাতীয় যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। এর মাধ্যমে কিন্তু এই বিষয়গুলি দেখা হয়। এরপর কি বলা হচ্ছে দেখো, 1861 সালে পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ প্যারিতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন। যে রোগী 21 বছর বয়স পর্যন্ত তাল ধ্বনি ছাড়া কিছু উচ্চারণ করতে পারতেন না। তো সেক্ষেত্রে সেই মানুষের চিকিৎসা করতে ক্রমে জানা গেল যে আমাদের এই যে কথা বলা বা যুক্তি দিয়ে কথা বলা, কোনো কিছু পরিকল্পনা করে সেটাকে বলা, বা বাচিক সৃজন ক্ষমতা মানে কথা বলার দক্ষতা, এই বিষয়গুলি বা কথা বলা, পড়া, লেখা সবই কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত। এবং বলা হচ্ছে দেখো, এখানে একটা ছক দেওয়া হচ্ছে যে মস্তিষ্কের বাম গোলার্ধের কাজ কি, ডান গোলার্ধের কাজ কি। বাম গোলার্ধের মাধ্যমে আমরা এই বিষয়গুলি জানি, বলা, লেখা, ভাষা পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা। আর ডান গোলার্ধের মাধ্যমে সামগ্রিক বিকাশ, অভাষা বিস্তৃতি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। তাহলে এই বিষয়গুলি কিন্তু যে আ এই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে স্নায়ু ভাষা বিজ্ঞান শুধু যে ভাষা নিয়ে চর্চা বা গবেষণা করে তা নয়, তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত বা সিস্টেমেটিক চলন, ইন্দ্রিয় রাজ্য, কোষীয় ইত্যাদি নানা শাখার সাথে মানে সম্পর্কে যুক্ত। এই স্নায়ু ভাষা বিজ্ঞানকে ২ টি ভাগে ভাগ করা যায়। এই বিষয়টি মনে রাখো। কি? এক, ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড প্রসেস। আরেকটা হচ্ছে ভাষাগত সমস্যা। আচ্ছা, তাহলে মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়ে গবেষণা হয়েছে। মস্তিষ্ক ভাষায় এনকোডিং এবং ডিকোডিং এই নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এর ব্যাপারে একটা অঞ্চল আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ কাজ করে। সেটি কি? থ্যালামাস, বেসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু, যেটাকে গ্রে ম্যাটার বলা হচ্ছে। তাহলে ভাষার সৃষ্টি, প্রয়োগ, তার সংস্কার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এর ভূমিকা রয়েছে। এর পরের অংশ হচ্ছে হুরেই ভাষাবিদ্যা। যে ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে এটা তো একটা রহস্যজনক বিষয়। যে মানুষের উৎপত্তি আমরা নৃতত্ত্ব পড়েছি, ইতিহাসে প্রত্নতত্ত্ব পড়েছি। এবার আমরা ইতিহাসে পড়েছি মানুষের আবির্ভাব, বিবর্তন কিভাবে হয়েছে। এবার ভাষার গঠনের সাথে তো সমাজ সংস্কৃতির অবশ্যই যোগ আছে। মানুষের বিশ্বাসেরও যোগ আছে। প্রতিটি সভ্যতা নিজের মতো করে ব্যবহার্য জিনিসকে চিহ্নিত করে। তো এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আদিবাসী মানুষগুলির ভাষা এখন মৃত্যুর পথে আমরা জানি। ভাষা মৃত্যুর সঙ্গে হারিয়ে যাচ্ছে সেই যে আদিবাসী গোষ্ঠীর যে নিজস্ব যে আমরা লোকসংস্কৃতি পড়েছিলাম তার যে লোককথা, ছড়া, ধাঁধা, এই বিশাল অংশটি। এই আদিবাসী ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে কি তাদের সভ্যতাকে সংরক্ষণ করা। আমরা জানি পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেগুলি লিপি নেই। কিন্তু সেসব ভাষাও যে আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে তা ভাষাবিজ্ঞান বুঝতে পেরেছে নৃতত্ত্বের সংস্পর্শের মাধ্যমে। অর্থাৎ মানুষের লোকবিশ্বাস, তাদের যে সমাজ সংস্কৃতি বা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন বিষয় তার সাথেও কিন্তু সম্পর্কিত। এবং
এই যে প্রাচীন জনজাতি এদের ভাষা বিশ্লেষণ করা হয় কিন্তু এই নৃতত্ত্বের মাধ্যমে। মুখের ভাষায় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ তখন থেকে গুরুত্ব পেতে থাকে, যে লিখিত উপাদান না পেলেও মৌখিক উপাদানকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলে ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে কোনো ভাষা উন্নত বা অনুন্নত, মিষ্টি বা কর্কশের ধারণা ভুল। আসলে সব ভাষায় সুন্দর এবং সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা দেখেছিলাম যে সমাজ ভাষা বিজ্ঞান, ফলিত ভাষা বিজ্ঞানে একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই অংশে এই শাখার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শৈলী বিজ্ঞান। শৈলী অর্থাৎ কি? স্টাইল। এবার একটা কথা তোমাদের বলি, স্টাইল এবং ফ্যাশন আমরা সাধারণত এক মিনিং হিসেবে ধরি। তো স্টাইল হচ্ছে কি? স্টাইল হচ্ছে একদম নিজস্বতা। আর ফ্যাশন হচ্ছে কি? যেটা সবাই করছে। তাহলে শৈলী হচ্ছে কি? স্টাইল। কিসের স্টাইল? অবশ্যই ভাষার স্টাইল। আমরা ভাষা বিজ্ঞান পড়ছি। তাহলে হুম, ভাষার মাধ্যমে বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। ভাষার এই বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভাষার এই ফর্ম বা রূপ নির্ভর করে কিসের উপর? লেখার শৈলীর। কোনো লেখকের লেখার এই যে শৈলী বিশ্লেষণ, এটাই হচ্ছে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান এর বিষয়। যে একদম লেখকের লেখার শৈলী বা বিশেষত্ব সেটা বিচার করা। সব লেখকের লেখা আমাদের ভালো লাগে না। কারোর লেখা পড়তে গেলে আমাদের মাঝে, মাঝে বোরিং লাগে। কারো লেখা মানে পড়তে গেলে নেশার মতো হয়ে যায়। তো এটা হচ্ছে সেই লেখকের শৈলী গুণ। তো আমরা এই শৈলী বিজ্ঞান এখন পড়ছি। আমাদের মনে রাখতে হবে শৈলী বিজ্ঞানের নিরিখ হলো প্রয়োগ নির্ণয়। মানে প্রয়োগের উপরেই, প্রয়োগের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তু বা টেক্সট এবং সেই টেক্সটের প্রয়োগ রীতি বা কৌশল কিভাবে তিনি ব্যবহার করছেন। আচ্ছা, এই লিখন শৈলীর বিচার কেমন? নৈর্ব্যক্তিক বিচার বা অবজেক্টিভ। কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো কি? ভাষারীতি। ভাষার মাধ্যমেই তো সেই টেক্সটটা লেখা হয়। স্যামুয়েল ওয়েসলি এই বিষয়টাকে বলেছেন কি? চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট। কিসের? চিন্তার পোশাক। আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, সেটাকেই তো আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। এর মানে কোনো একজন লেখক তার চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে প্রকাশ করছেন। এই স্টাইল বা শৈলী সেটা কিন্তু নানা রকমের হয়ে থাকে। স্টাইল বা শৈলী নানা রকমের হয়ে থাকে। তবে এটাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। কি, কি? প্রথমটি ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, দ্বিতীয়টি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। তাহলে আমরা দুটো ভাগ পেলাম এই শৈলী বিজ্ঞানের। মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কি করা হয়? এই দুটো বিষয় ভালো করে বুঝতে হবে। প্রথমটা মূল্যায়ন ভিত্তিক বা ইভ্যালুয়েটিভ। এটি কি করে? কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্যের প্রকাশ করে। লেখার শৈলী বৈশিষ্ট্য। আর বর্ণনামূলক শৈলী কি করে? লেখকের লেখার শৈলীর বিবরণ। বিষয়টি আরেকটু সহজ করে বলছি। যেমন ইভ্যালুয়েটিভ মানে কি? ধরো একজন লেখকের স্টাইলের সাথে অন্য লেখকের স্টাইল বা শৈলী তুলনা। যেমন বঙ্কিমচন্দ্রের লেখার সাথে রবীন্দ্রনাথের লেখার স্টাইল তুলনা, এটা হচ্ছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক শৈলী। আর দ্বিতীয়টি কি? দ্বিতীয়টিকে বলা হচ্ছে বর্ণনামূলক। আমরা যদি শুধু রবীন্দ্রনাথের লেখার শৈলী বিচার করি বা শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের লেখার শৈলী বিচার করি, এরকম হতে পারে। বা এরকম হতে পারে যে শুধুমাত্র রবীন্দ্রনাথেরই একটা উপন্যাসের সঙ্গে তারই আরেকটি উপন্যাসের শৈলীর যে তফাৎ, সেটা এখানে করা হয়। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা পাবো। দুটো গুরুত্বপূর্ণ টপিক। একটা লাং আর একটা পারো, ফুল দেয় পরীক্ষায়। আচ্ছা, ফেরদিনো দা সোসুল নামটা মনে রাখবে, বিখ্যাত ভাষা বিজ্ঞানী। তিনি ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি, রূপ, শব্দাংশ, বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের বিভিন্ন উপাদান এবং তার জালবিন্যাস এর নাম দিয়েছিলেন লাং। তাহলে কি হলো? যে আমাদের ভাষার তো বিভিন্ন রূপ রয়েছে। প্রথমে ধ্বনি, আমরা বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি সেটি ধ্বনি। ধ্বনি তার পরবর্তী রূপ, পরবর্তী অংশ হচ্ছে রূপ বা শব্দাংশ, তারপর বাক্য। তাহলে এই যে বিভিন্ন অংশ, এগুলির মধ্যে তো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, রয়েছে কিছু উপাদান। তো এর যে সম্পর্কে যে একটা জাল বিন্যাস, যে পরপর স্টেপ বাই স্টেপ এগুলি হয়, এটাকে বলছেন লাং। এবার পারল কি জিনিস? পারল হচ্ছে এই যে জাল বিন্যাস সেই বা নিয়ম, সেই নিয়মকে মেনে ভাষা ব্যবহার, উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে যে নিজস্ব একটি বিন্যাস বা স্পষ্ট বাচন ক্রিয়া। অর্থাৎ রবীন্দ্রনাথ যে নিজের একটা স্টাইল নির্মাণ করেছে বা প্রত্যেকের যে নিজস্ব একটা ভাষা ব্যবহারের স্টাইল, সেটি হচ্ছে পারল। এই যে বহু বিন্যাসের সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া, এটি হচ্ছে শৈলীর গোড়ার কথা। আচ্ছা,
এর পরে কি বলা হচ্ছে দেখো যে আগে আমরা বুঝেছি যে শৈলীর মূলে রয়েছে রচনাকারের নির্বাচন, যে তিনি কিভাবে লিখবেন। শৈলীকে সচরাচর যে মতাদর্শগুলির আলোয় দেখা যায় সেগুলিকে পর্যালোচনা করলে এটি প্রমাণ হয়। স্টাইল হচ্ছে প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি কিংবা স্টাইল হলো এক ধরনের বিন্যাসের পুনরাবৃত্তি। মেন কথা আসলে বলতে চাওয়া হচ্ছে যে নিজস্ব একটা স্টাইল, নিজস্বতা, সেটা হচ্ছে স্টাইল। তো এই যে ভাষাবিজ্ঞানী মিলিস বলেছেন রিওট্রিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন, যে আমি লেখার সময় আমাদের একই শব্দের তো বিভিন্ন রূপ রয়েছে, বহু সমার্থক শব্দ রয়েছে। তো উম কেমন ধরনের শব্দ নির্বাচন করব বা একজন লেখক কেমন ধরনের শব্দ নির্বাচন করেন তার উপর ডিপেন্ড করে কিন্তু যে তার লেখাটা কতটা সহজ সরল হলো বা আকর্ষণীয় হলো। এই যে নির্বাচনের প্রক্রিয়া বা আলংকারিক নির্বাচন, এটাকে ভাষাবিজ্ঞানী বলেছেন রিওট্রিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন। যে যেমন চোখের ডাক্তার এবং চিকিৎসক শব্দ দুটি হুবহু সমর্থক নয়। তাহলে দুরকম এই দুটি শব্দের ব্যবহারে দুরকম প্রতিক্রিয়া হবে। এই ব্যবহারের ক্ষেত্রেও থাকে কিন্তু কিছু নিজস্বতা। এবার আসল বিষয় চলে আসি। দেখো শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে কয়েকটি টুলস রয়েছে। এই জায়গাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে যে শৈলীর যে বিভিন্ন টুল সেগুলি কি? যে শৈলী যদি বিচার করি আমরা, ধরো কোনো লেখকের লেখার শৈলী বিচার করলাম, সেক্ষেত্রে আমরা কোন কোন প্রকরণ বা টুলগুলি দেখব? সেই টুলগুলি কি কি? ১ নম্বর হচ্ছে ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন, ২ নম্বর হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি, ৩ নম্বর প্যারালেলিজম বা সমান্তরালতা, ৪ নম্বর কোড সুইচিং বা কোড বদল বা সংকেত বদল, ৫ নম্বর পলিফোনি বা বহুস্বরতা বা বহুধ্বনিময়তা। এই ৫টা টুল শৈলী বিচারের ক্ষেত্রে কাজে লাগে। এই ৫টা বিষয় আমরা একটু জানব। প্রমুখন বা বিসারণের প্রযুক্তি দুটি পরস্পর সম্পূরক। মানে এই যে প্রমুখন, প্রথম যে বলা হলো এই যে প্রমুখন, আর একটা হচ্ছে পরেরটা হচ্ছে বিচ্যুতি, যে এই দুটি হচ্ছে পরস্পর সম্পূরক। যে রচয়িতা ভাষা আদর্শ হেলতের ঘটিয়ে বিচ্যুতির মাধ্যমে নিজের বক্তব্যকে তুলে ধরে। এই বিচ্যুতি ঘটে অধিঘটন অধঘটন এই দুই স্তরে। শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত, ব্যাকরণগত বিচ্যুতির সফল প্রয়োগী শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে। যে শব্দগত বা লেক্সিক্যাল, প্রত্যেক শব্দের তো একই শব্দের প্রয়োগগতভাবে তার অর্থ বদলে যায়। এবার সেই শব্দের সঠিক প্রয়োগ, তার অর্থ, তার ব্যাকরণ, এগুলোর বিচ্যুতির ফলে একটু এদিক ওদিক করার ফলে কিন্তু আহ প্রত্যেক লেখকের আলাদা স্টাইল গড়ে ওঠে। আর সমান্তরালতা হলো যে এটাও শৈলীর একটা বিশিষ্ট দিক। তোমাদেরকে ডিটেলসে বলা হয়নি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো শৈলী বিজ্ঞানের এই টুলস গুলো নিয়ে বিস্তারিত তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করো। আমি শৈলী বিজ্ঞানের এই টুলস গুলোকে নিয়ে ডিটেলসে একটা আলাদা ভিডিও বানাবো। তোমরা যদি চাও কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই বানাবো। আচ্ছা, একটি ভাষা রীতির মধ্যে যখন অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার করা হয় সেটাকে বলে কোড সুইচিং বা কোড বদল, সেটা আমরা আগে জেনেছি। যেমন দেখো বাংলা বলতে বলতে যদি ইংরেজি শব্দ ব্যবহার করা হয় বা একই উপভাষা বলতে বলতে আরেকটি উপভাষা, এগুলো হচ্ছে কোড বদল। আচ্ছা, উপন্যাস বা মহাকাব্য বা অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের মানুষ থাকে, তাই তো বিভিন্ন চরিত্র থাকে, সবার কথা বলার স্টাইল একই রকম হয় না। তো একেই মিখাইল বাখতিন বলেছেন বহু সরিতা। আচ্ছা, এই তত্ত্বটিকে কিন্তু শৈলী বিজ্ঞানে বর্তমানে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। আমাদের লাস্টের টপিক সেটি হচ্ছে অভিধান বিজ্ঞান। অভিধান বলতে তোমরা কি বলছো? দেখো, অভিধান বলতে আমাদের সকলের মাথায় প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ডিকশনারি। ডিকশনারি, তাই তো? দেখো, আহ, অভিধানকে ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি। তো এই যে অভিধান রচনা, এই যে অভিধান বিজ্ঞান, এই অংশটা কিন্তু তোমরা ভীষণ 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 ভালো করে পড়বে। এখান থেকে প্রশ্ন থাকবেই, ধরে নাও। আচ্ছা, তো এই যে অভিধান রচনার সূত্রপাত কিন্তু আমাদের ভারতে বহু প্রাচীনকালে হয়েছিল। এর সূত্রপাত দেখো জাস্কের নিযুক্ত থেকে ভারতে অভিধান রচনার সূত্রপাত। খুব দেয় এই প্রশ্নটা যে ভারতে অভিধান রচনার সূত্রপাত কার কোন গ্রন্থ থেকে? জাস্কের নিযুক্ত থেকে। খুব ভালো করে মনে রেখো। আচ্ছা, এবার বলা হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করে। এটা মনে রাখতে হবে যে অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এরপর ১৫৩৮ খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। এটাও মনে রাখতে হবে ভীষণ ভালোভাবে। আচ্ছা, এই যে অভিধানকে আমরা বলছি কি সংযোগমূলক বিভাগ বা রিয়াসিন ডিভিশন। কারণ অভিধানে কি করা হয়? কেন বলা হচ্ছে সংযোগমূলক বিভাগ? কারণ এখানে
ভাষা প্রকারগত দিক এবং বিষয়গত দিকের মধ্যে অর্থাৎ ভাষার ধ্বনি বা অর্থের সঙ্গে একটা সংযোগ ব্যাখ্যা করা হয়। এছাড়াও শব্দের একাধিক প্রতিশব্দ মানে তার সর্থক শব্দ, তার ব্যুৎপত্তি কিভাবে শব্দটা এসেছে, তার মান্য উচ্চারণ কি হবে, সঠিক উচ্চারণ কি হতে পারে, আঞ্চলিক বা উপভাষাগত কোনো পার্থক্য আছে কিনা, যে শব্দটা অঞ্চলভেদে কি আ অর্থ হয়ে থাকে বা প্রসঙ্গ অনুসারে অর্থ পার্থক্য কিভাবে হয়ে থাকে, সময়ের সঙ্গে শব্দের অর্থ কিভাবে বদলে যায়। এই বিষয়গুলি কিন্তু এখানে আলো আলোচিত হয়। এবার এই ভাষা বিজ্ঞানের ৩ টি স্তর রয়েছে, যে প্রতিটি এন্ট্রি বা শব্দের ৩ টি স্তর থাকবে। যে একটা আদর্শ অভিধানের শব্দের ৩ টি স্তর থাকে। কি? একটা শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর, একটা বাগার্থগত স্তর। বাগার্থগত এই বাগার্থগত স্তরটাই অভিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে অর্থটাকে মেইনলি বেশি ইম্পোর্টেন্স দিয়ে থাকি। আর এই অভিধান কিন্তু নানা রকম হয়ে থাকে। যেমন একভাষিক বা দ্বিভাষিক। একভাষিক কি? যেমন তুমি বাংলা শব্দের অর্থ জানতে অভিধান দেখছো। তাহলে সেটা বেঙ্গলি টু বেঙ্গলি। যদি ইংলিশের বাংলা দেখতে যাও তাহলে ইংলিশ টু বেঙ্গলি। তাহলে সেটা হয়ে যাচ্ছে দ্বিভাষিক। দ্বি অর্থাৎ দুটো ভাষার। একভাষিক অর্থাৎ একটা ভাষার। আচ্ছা, আচ্ছা। এছাড়াও কি বলা হচ্ছে যখন কোনো অভিধানে একটি শব্দের ১ম প্রচলনের সময় কি অর্থ ছিল, আ কখন ১ম প্রচলিত হয় সেই সময় কি অর্থ ছিল, কিভাবে অর্থ বদলে গেল, কিভাবে বর্তমান রূপ এলো। এই যে কিভাবে শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কিভাবে তার অর্থের বদল ঘটলো। এই যে অভিধান এটাকে বলা হচ্ছে ইতিহাস ভিত্তিক অভিধান। এর একটা উদাহরণ দেওয়া হয়েছে। কি? দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এটি একটি ইতিহাস ভিত্তিক উপাদান। এছাড়াও অনেক রকমের অভিধান হয়ে থাকে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে সাজানো থাকে। যেমন কোনো মেডিকেলের টার্ম নিয়ে একটা অভিধান হতে পারে বা টেকনোলজির টার্ম নিয়ে হতে পারে। মজা করে বলছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টার্ম ব্যবহার করা হয়ে থাকে। সেটা নিয়েও হতে পারে। আচ্ছা, বিষয়ভিত্তিক বলা হচ্ছে যেমন ধরো ইতিহাসের অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান। তাহলে এখানে শুধুমাত্র এই বিষয়গুলি টার্ম থাকে। এগুলি হচ্ছে বিষয়ভিত্তিক অভিধান। তাহলে এই যে আ অভিধান বিজ্ঞান, এই যে ভাষা বিজ্ঞানের যে বিভিন্ন অংশ, তো এর থেকে কি বলা যাচ্ছে যে প্রত্যেকটি শাখা কিন্তু বিচ্ছিন্ন নয়, বরং একটির সাথে একটি সম্পর্কিত। মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান যেমন ব্যক্তিবংশের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত এবং সমাজ নৃভাষা বিজ্ঞান এগুলি আমাদের মনোযোগ আকর্ষণ করে। সুতরাং এই শাখাগুলি পরস্পরের সাথে সম্পর্কিত। তো এই ছিল আজকে তোমাদের ১ম চ্যাপ্টার। এর পরের ভিডিওতে আমরা অবশ্যই ২য় চ্যাপ্টার করব। তারপর আরেকটা চ্যাপ্টার করে এখান থেকে এমসিকিউ আলোচনা করে তারপর তোমাদের যে গানের ধারা এবং বিভিন্ন যে আরো ২-৩ টে চ্যাপ্টার রয়েছে সেটা শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চ্যানেলের সঙ্গে এভাবেই তোমরা যুক্ত থাকো। আজকের মতো এটুকুই।